মৃত্যুই মানুষের সর্বশেষ পরিণতি, কিন্তু কিছু কিছু মৃত্যু রহস্যজনক, কারণ সব মৃত্যু তো আর স্বাভাবিকভাবে হয় না, আর স্বাভাবিকভাবে হয় না জন্যই ঘটনার পরতে পরতে রহস্য লুকিয়ে থাকে সেখানে। আমরা বলি আত্মহত্যা বা হত্যাকাণ্ডের মতো ঘটনা যখন ঘটে যায়, তারপর কারণ সম্পর্কে আপনি যে সিদ্ধান্তেই পৌঁছান না কেন, আসল ঘটনা বেশিরভাগ সময় শতভাগ জানতে পারবেন না, কারণ কিছু আলামত আপনাকে সিদ্ধান্তের কাছাকাছি পৌঁছে দেবে, আর কিছু প্রশ্ন আপনাকে দ্বিধাগ্রস্ত করে দেবে। সংক্ষেপে এমন অবস্থাকে গোলক ধাঁধাও বলতে পারেন। তালাশের এবারের অনুসন্ধানে আমরা এমনই রহস্যের গোলক ধাঁধায় ঢুকে পড়েছি। আইন প্রয়োগকারী সংস্থাগুলো যখন কোনো ঘটনা তদন্ত করতে থাকে অথবা সেই ঘটনা নিয়ে আদালতে মামলা চলতে থাকে, তখন তা নিয়ে মন্তব্য করা অনুচিত, কারণ তাতে ঘটনা ভিন্ন খাতে প্রবাহিত হওয়ার আশঙ্কা থেকে যায়। আমরাও কোনো মন্তব্য করব না, কিন্তু মাত্র 17-18 বছর বয়সের একটি ছেলের লাশ যখন অনেক উঁচু একটি গাছের ডালে ঝুলে থাকতে দেখা যায়, তখন ঘটনার পেছনের ঘটনা জানতে আগ্রহী হয়ে ওঠে তালাশ টিম। চাঁদপুরের ফরিদগঞ্জের গৃহকালিন্দিয়া হাজেরা হাসমুদ কলেজের দ্বাদশ শ্রেণীর ছাত্র আব্দুল আল জাবেদ, ডাকনাম সজল, লক্ষ্মীপুরের রায়পুরের উত্তর কেরোয়া গ্রামের আহমেদুল্লাহর ছেলে। বাড়িতে থেকেই কলেজ করত সে। 10 মে 2012 হঠাৎ বাড়ি থেকে নিখোঁজ হয়ে গেল সে। এর 3 দিন পর নিজের বাড়ি থেকে প্রায় 3 কিলোমিটার দূরে ফরিদগঞ্জের রঘুনাথপুরে একটি গাছে ঝুলন্ত দেখা গেল সজলকে। যে কোনো লোক যদি সে নিজে নিজে ফাঁসি দেয়, তাহলে তার পায়ের পাতা থাকবে এইভাবে নিচের দিকে, কারণ সে বাঁচার জন্য চেষ্টা করতেছে, তার হাতগুলো থাকবে এইভাবে করতে করতে, তার সে যখন তার মৃত্যু রু যাবে তখন তার হাত থাকবে এইভাবে। কিন্তু আমার ছেলের হাতের আঙুলগুলো পর্যন্ত সব ভাঙিয়ে ফেলেছে। এটা নিশ্চিত আমার ছেলেকে তারা মারি ঝুলেছে। এটা সজলের বাবার নিজস্ব অনুসন্ধানে পাওয়া আলামত। এটাই সিদ্ধান্ত নেয়ার জন্য যথেষ্ট নয়। এবার আমাদের গন্তব্য চাঁদপুর জেলার রঘুনাথপুর গ্রাম। এই সেই ঘটনাস্থল, এই সেই গাছ যেখানে সজলকে রশিতে ঝুলে থাকতে দেখা গিয়েছিল। এমন উচ্চতায় মৃত্যু, আত্মহত্যা নাকি হত্যাকাণ্ড, সে সিদ্ধান্তে আসার আগে আসুন আমরা সেই 2012 সালের 13 মেতে ফিরে যাই। পুলিশের সুরতহাল প্রতিবেদনে বলা আছে মাটি থেকে 5 হাত উপরে লাশ ঝুলেছিল, কিন্তু একটু আগেই তো আপনারা দেখেছেন যে উচ্চতা আসলে মাত্র 5 হাত ছিল না, ছিল প্রায় 13 হাত। এবার এমন একজনকে পাওয়া গেল যিনি নিজে গাছ থেকে লাশটি নামিয়েছিলেন। আমরা কি লাশ বসে রাখবো না, আরেকটা লাশ আছে আমাকে ওইখানে, সেই লাশটা আনা লাগবে, এটা খুঁজে যাইব। তুই সর্দি যাই স্যার, আমি তো এনে বুঝি টুঝি না, কিছু না, হেরে আছে তো কর না, হেরে রাখবো না, তুই সর্দি। এতগুলো প্রশ্ন যখন সামনে এসে যায় তখন দিশেহারা হওয়াটাও হয়তো অস্বাভাবিক নয়। আবার দুলাল নামের এই ব্যক্তির কাছ থেকে পুলিশ যখন জোরপূর্বক স্বাক্ষর নিয়ে নেয় তখন সন্দেহ হওয়াটাও স্বাভাবিক। অনুসন্ধান হয়তো এখান থেকেই নতুন মোড় নিতে পারে, তবে আমরা সব রহস্যের অলিগলিতে সতর্ক দৃষ্টি রাখতে চাই। এবার ঘটনার একটু পেছনে যাওয়া যাক। লক্ষ্মীপুরের রায়পুরের উত্তর কেরোয়া গ্রামের এই বসতভিটা আর পৈতৃক জমি নিয়ে পারিবারিক বিরোধের সৃষ্টি হয় দুই ভাই আহমেদুল্লাহ আর মাওলানা ইব্রাহিমের মধ্যে। এই ঘটনার জের ধরে 2009 সালের সেপ্টেম্বর মাসে আহমেদুল্লাহ আর তার স্ত্রী মনোয়ারা বেগমকে কুপিয়ে আহত করে মাওলানা ইব্রাহিম। সজলের পরিবারের অভিযোগের তীর তার আপন চাচা মাওলানা ইব্রাহিমের দিকেই। আজকে যে অবস্থা, আমরা ঢাকা সবাই পলাতক আছি, আমাকে যে কোনো টাইমে, আমার ছোট ভাই মরার পর থেকে এই পর্যন্ত আমাকে 4 বার উঠাই নেওয়ার চেষ্টা করছে।
কিন্তু 3 বছর আগের কোনো ঘটনার জের হিসেবে সজলের মৃত্যু হলো এমন যুক্তিতে সন্তুষ্ট নয় তালাশ টিম। তাই মাওলানা ইব্রাহিমের বাড়িতে যাই আমরা। আপনি একটু কথা বলে যান, মানে জাস্ট ঘটনাটা কি ঘটে? ভাই আমার কথা শুনেন, আমার কথা শুনেন। হ্যাঁ বলেন। ডাইরেক্ট আমার বিরুদ্ধে কইতেছে অমুক গাড়ি আমার ছেলের মারি লটকাইছে। তখন কেউ এখানে স্থির থাকে? না, আপনার কাছে দেখে কি মনে হয়েছে? অবশ্যই ফাঁসি দেখা গেছে। বাতি যায় আপনার কলেজে গেছে আর বলে কোন মাইয়ারে কি কইছে আর গার্ড জেনে যাই কলেজের প্রিন্সিপালের কাছে বিচার দিছে আর প্রিন্সিপালের নাকি এর জিজ্ঞেসে প্রথম দিন পরীক্ষা দিছে, দ্বিতীয় দিন পরীক্ষা দিতে গেছে আরে তারা কলেজ থেকে বাইর করে দিয়েছে এবং শুনছি বহিষ্কার করে দিয়েছে। এক একজন এক এক পথ দেখিয়ে দিচ্ছে, কিন্তু অনুসন্ধানে নেমে কোনো সম্ভাবনা, কোনো আশঙ্কাকেই বাদ দেয়া যায় না। তাই সজলের কলেজে তালাশ টিম। কেস হলো, কেসের পরে জানছে যে কলেজ থেকে বহিষ্কার হয়েছে কিনা, তখন আমরা ডক্টরই বলছে যে না, এখান থেকে কোনো বহিষ্কার হয়নি। সজলের চাচার কথা আর কলেজ অধ্যক্ষের কথা মেলে না। রহস্য জমাট বাঁধতে শুরু করেছে। তাই এলাকাবাসীর মুখোমুখি তালাশ টিম। ব্রেন খারাপ, মাথা খারাপ, এই ছেলেকে মাইকিং করছে। মানসিক রোগ এটা আমরা শুনিও নাই বা ওই রোগের কোনো লক্ষণ আমরা কখনো দেখিনি। সজল আসলেই মানসিক ভারসাম্যহীন ছিল কিনা জট লেগে যাচ্ছে। একই এলাকার মানুষ ভিন্ন ভিন্ন কথা বলে। লাশ পাওয়ার আগের দিন নিখোঁজ সজলকে খুঁজতে এলাকায় মাইকিং করা হয়েছিল। এবার যার সিএনজিতে করে মাইকিং করা হয়েছিল সেই চালককে খুঁজে বের করা হলো। কিভাবে জানি কথাটা কইছে যে ছেলেরা হারাই গেছে, মানসিক ভারসাম্য। হ্যাঁ এইভাবে কথাটা বলছে আর কি। কিন্তু সজলের বাবা বলছে ভিন্ন কথা। ও আমরা বলছি আতঙ্কগ্রস্তটাই এখন তারা উল্টা বুঝতেছে। তবে পুলিশের ময়নাতদন্ত প্রতিবেদন বলছে সজল আত্মহত্যা করেছে। কোর্টের নির্দেশনা সাপেক্ষে থানাতে একটা মার্ডার কেস রুজু হয়। এর সপ্তাহখানেক পরে মামলাটা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে ডিবিতে হস্তান্তর করা হয়েছে। শুরুতেই বলেছিলাম গোলক ধাঁধার কথা। কোনো কিছু কি বুঝতে পারছেন? কেউ কি বলতে পারবেন আব্দুল আল জাবেদ ওরফে সজলের মৃত্যু আত্মহত্যা নাকি হত্যাকাণ্ড? যদি আপনাদের মধ্যে কেউ সিদ্ধান্ত নেয়ার কাছাকাছি পৌঁছে যান তবে আরেকবার ভাবতে অনুরোধ করব। ডাক্তার সিরাজুল ইসলাম, চাঁদপুর সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক, যিনি সজলের মৃত্যুর ময়নাতদন্ত প্রতিবেদন তৈরি করেছেন। ওপিনিয়ন হলো এটা হ্যাঙ্গিং এর কেস এবং সুইসাইডাল ইন নেচার। এই চিকিৎসকের কথার পরে হয়তো আর কোনো অনুসন্ধানের প্রয়োজন পড়ে না, কিন্তু ঘটনা যেহেতু গোয়েন্দা পুলিশের কাছে গেছে সেহেতু সে দরজাতেও টোকা দিয়ে আসতে চাই আমরা। বাদীর পরবর্তীতে আবেদনের প্রেক্ষিতে হত্যা মামলা রুজু হওয়ার পর আমরা পুনরায় লাশ কবর থেকে উত্তোলন করে ময়নাতদন্ত পরীক্ষার জন্য প্রেরণ করি এবং সেটা চট্টগ্রাম সিআইডিতে ভিসারা পরীক্ষার জন্য এখন মুলতবি আছে। রিপোর্ট পেলে আমরা সিদ্ধান্ত নিতে পারবো মামলার পরবর্তী স্টেপ। যে যার কাজ ছেড়েছে, একটা নির্দিষ্ট সময় বেঁধে দিয়ে অনুসন্ধান সম্পন্ন করা সম্ভব কিনা আমরা জানি না। 8 মাস হয়ে গেছে, কিন্তু ঘটনার শুরু থেকে যেসব প্রশ্ন উঠেছে তার সমাধান করার মতো সদুত্তর এখনো মেলেনি। সজলের মৃত্যুর দ্বিতীয় ময়নাতদন্তের প্রতিবেদন তালাশ টিমের হাতে এসে পৌঁছেছে। তাতে মাথায় আঘাতের কথা বলা আছে। আঘাত না, মানে রাখছে যে এটা তারা এই ধরনের পাইছে, সেপারেটেড পাইছে, যেহেতু আমরা আগে এটা পোস্টমর্টম করছি সেটা। আমরা এসব ময়নাতদন্তের প্রতিবেদনের ব্যাপারে বেশি কিছু বুঝি না, তাই ময়নাতদন্তের প্রতিবেদনটি নিয়ে আমরা একজন ফরেনসিক বিশেষজ্ঞর কাছে গিয়েছিলাম। যিনি ফার্স্ট পোস্টমর্টম করছে উনি মাথা কাটেন, যার ধরুন উনি এটা খেয়াল করেন। উনি মনে করছে যে ক্লিন কার্ডের হ্যাঙ্গিং লিখে চলে গেছে, ঠিক আছে। তো দ্বিতীয়বার যিনি করছে উনি হয়তো বা দেখা গেছে একটা ফ্র্যাকচার পাইছে, তো এখন প্রথমটার সাথে দ্বিতীয়টা হয়ে গেছে। যদি উনি যদি মাথাটা ডিসেকশন করতো, এতে কিন্তু উনি তো ওনাকে ফাঁসিয়ে দিচ্ছে, যে লেখছে আনডিসেক্টেড স্কাল প্রেজেন্ট। আনডিসেক্টেড মানে সে মাথা কাটেনি, এটা তো প্রথম যে করছে তার এটা ভুল। এই ফরেনসিক বিশেষজ্ঞ এইসব কথা সরাসরি ক্যামেরায় বলতে চাননি, কিন্তু সত্য প্রকাশের স্বার্থে কথাগুলো গোপনে রেকর্ড না করে উপায় ছিল না। এবার বলুন, সজল আত্মহত্যা করেছে নাকি এটা হত্যাকাণ্ড? আমরা শুরুতেই বলেছিলাম যে আত্মহত্যা বা হত্যাকাণ্ডের মতো ঘটনা যখন ঘটে যায় তখন পরবর্তীতে সেটার আসল ঘটনা পুরোপুরি জানা যায় না। কিন্তু এমন তো নয় যে কিছুই জানা যাবে না।
এবার আমরা আপনাদের সামনে আরো একটি মৃত্যুর ঘটনা তুলে ধরবো। দেখা যাক এ ঘটনায় রহস্য আরো জমাট বাঁধে নাকি রহস্যের জট খুলতে শুরু করে। ওয়াসার কর্মচারী মোহাম্মদ সেলিম ও তার স্ত্রী জোবায়দা আক্তার ঝর্ণার বড় মেয়ে ফৌজিয়া আক্তার আখির স্বামী রতন লন্ডন প্রবাসী। বিয়ের বয়স 12 বছর। আখি আর রতনের এক ছেলে এক মেয়ে। 10 আগস্ট 2012 হঠাৎ খবর এলো আখি নেই। আখিকে হারিয়ে শোকে কাতর বাবা মা। চলছে তো মামলা এতদিন বন্ধ ছিল, ওরা আমরা অনেক চাপ সৃষ্টি করতেছে, ভয়ভীতি দেখাইতেছে। আমি যাইয়া পানি দিতে আসি, পরে গলা এমন করতে লইছে, পরে দেখি এখানে 2টা টিপের দাগ, এখানে পুরা প্রেস। মায়ের এই বক্তব্যই আখির মৃত্যুকে হত্যাকাণ্ড হিসেবে প্রমাণ করার জন্য যথেষ্ট কিনা আমরা জানি না। আপনাদেরকে অনুরোধ করব আপাতত কোনো সিদ্ধান্ত না নিতে, কারণ ঘটনাস্থলে গেলে আরো বেশি কিছু জানা যেতে পারে। লক্ষ্মীপুর সদর উপজেলার উত্তর জয়পুর গ্রাম আখির শ্বশুর বাড়ি। এখানেই আখির ঝুলন্ত লাশ পাওয়া গিয়েছিল। ডাকাডাকির 10 মিনিট পর ঘর থেকে বেরিয়ে এলেন আখির শাশুড়ি ঝর্ণা বেগম। আখির আত্মহত্যার কারণ সম্পর্কে জানতে চাই আমরা। আমার বেইনের সাথে কোন জায়গায় যাইতে চলছে আর সিন্ডিকেটই জিনিসটা গুলা নিয়ে গেছে আমার বেইনে আমার ঘরে 25,000 টাকা দিছে, বুঝলেন, জিনিসের পরিবর্তে। আচ্ছা যা চলে গেছি হিয়ারে। তারপরে এই রমজানের আগে দিয়ে এইটাই বোর কষ্ট। কিন্তু আখির মা বলছে ভিন্ন কথা। বলে মিথ্যা কথা বলছে, মেয়ে কোনো শুনানি আসে না। আখির শ্বশুর ননদ দেবর কাউকে বাড়িতে পাওয়া গেল না। এবার সেই ঘরে ঢোকা যাক যেখানে আখি আত্মহত্যা করেছিল বলে আমরা জেনেছি। ভিতরের এই লোকটারে খাওয়া অল্প করতো, লাতির উঠবে লাতি 100 লাতির উঠবে দিছে, তার খালা তো বাইরে আয়। এবার ঘটনায় নতুন চরিত্র আখির খালাতো ভাই রুমি। কিন্তু ঘরের দরজা ভাঙার সাথে তার কি সম্পর্ক থাকতে পারে, তার কাছে যাব। তবে তারও আগে দেখতে চাই দরজা ভাঙার কোনো আলামত আছে কিনা। বাইরের জানালা দিয়ে দেখা গেল দরজার যেখানে লক করা সেখানে ভাঙার কোনো চিহ্ন নেই। এবার রুমির মুখোমুখি তালাশ টিম। দরজা ভেঙে আমি ঢুকি না, দরজাটা ভিতরে আমি প্রথমে দেখলাম যে দরজাটা লাগানো। এদের বাড়ির একটা লোক আসি বললো যে দরজা ভাঙি ফেলাইছে। এই ঘটনা যখন ঘটেছে তার 3 ঘন্টা পর জানতে পেরেছে পাশের বাড়ির এই লোক। পুরা এলাকার মানুষের বাড়ি জামে গেছে, অথচ আঙ্গ বাড়ির কেউ জানে না। কেউ জানে না, হেরা জানে না জানে এটা কইতে কিন্তু বাড়ির কেউ শুনে না। এবার পাশের বাড়ির এক গৃহবধূ হাজির ঘটনাস্থলে। একদিন ওর শ্বশুর নাকি বিছনা গেছে অনেক রাত্রে, তারপরে বাবা ওই তো শ্বশুরের বাবা ডাকে, বাবা বইলা লাভ দিয়ে গেছে, বাবা আপনি এখানে কেন আসছেন, কেন আসছেন, মা আমাকে জিজ্ঞাসা করতে শ্বশুর চলে গেছে। এক এক করে আরো মানুষ হাজির ঘটনা সম্পর্কে বলতে। চরিত্র খারাপ, এটা কম পারবে। এই জায়গা হাতে কিছু না ধরা খাইছে। এই বাড়িতে একটা মহিলার লই ধরা খাইছে, এটা মানে মারি ঝুলানো হইছে, কোনো বিচার হয় না। এটা কোনো বিচার নাই, আদালতে যান। এটা খুবই পাপিষ্ট। ঠিক আছে। এই আত্মহত্যার ঘটনাগুলো অনুসন্ধান করতে করতে একটা প্রশ্ন এসেছে আমাদের মাথায়। প্রশ্নটা হলো, যেসব আত্মহত্যার ঘটনার পেছনে অপরাধের ঘটনা থাকে সেসব ক্ষেত্রে মৃত্যুগুলো হত্যাকাণ্ড কিনা। 4 মিনিট পরে ফিরছি। আত্মহত্যা নাকি হত্যাকাণ্ড এসব নিয়ে ভেবেছেন এতক্ষণ, কিন্তু এবার আর কোনো ধাঁধা নয়। একটা হত্যাকাণ্ডের জীবন্ত ছবি থাকবে আপনার সামনে। কিন্তু যদি প্রশ্ন করেন কবে কোথায় এমন ঘটনা ঘটলো, তবে বলবো রহস্যের শুরুটা আসলে সেখানেই। চট্টগ্রামের রাউজান উপজেলা। এই উপজেলায় ডাকাত সন্দেহে 2 জনকে লাঠিসোঁটা বাঁশ দিয়ে পিটিয়ে হত্যা করেছে এমন মোবাইল ভিডিও চিত্র এসে পৌঁছে তালাশ টিমের হাতে।
এই ঘটনার সূত্র খুঁজতে গিয়ে উপজেলার পূর্ব গুজরার একজন এ ঘটনার পেছনের রাজনীতির চালের কথা জানালেন। এখানে টোটাল মাসেদ একজনকে অংশু বলে একটা নাম আছে, উনি ঘটনাস্থলে সরাসরি ছিল। অংশু চাইছিল যে এখন সাবেরকে মারার পর যদি আপনার চেয়ারম্যানকে মেরে ফেলতে পারে উনি চেয়ারম্যান এটা নিয়ে নেবে। এটা ঠিক আছে, আমি শাহাবুদ্দিন টুবি এলাম। এবার চেয়ারম্যান শাহাবুদ্দিনের মুখোমুখি তালাশ টিম। পিঠাইয়া মাইরা ফেলছে এরকম ঘটনা আমি একটা দেখলাম, এটা আমি বুঝতে পারি না এটা কোন এলাকায়। চেয়ারম্যান হয়তো নিজের দোষ লুকাতে মিথ্যার আশ্রয় নিতে পারে, তাই ঘটনার সত্যতা যাচাই করতে এবার সাবেরের বাড়িতে যাই আমরা। কথা হয় তার মা ও ভাইয়ের সাথে। এরপর আসলে কোনো দিকে যাবার কোনো পথ থাকে না, এমন কোনো সূত্রও নেই যেটিকে অনুসরণ করে সামনের দিকে এগোনো যাবে। এমন যখন অবস্থা, তখন হঠাৎ একটু আশার আলো দেখা গেল। একটি সূত্র ঘটনাস্থল হিসেবে কক্সবাজারের কুতুবদিয়ার পথ দেখিয়ে দিল। চলুন দেখা যাক সেখানে রহস্যের কোনো কুল কিনারা মেলে কিনা। কক্সবাজারের কুতুবদিয়া উপজেলা। ট্রলারে আধা ঘন্টা পথ পাড়ি দিয়ে তালাশ টিম তাবালের চর এলাকায়। এখানেই 2 জন ডাকাতকে পিটিয়ে মেরেছিল এলাকাবাসী। কনফিডেন্টে একটা ডাকাত মারা গেছিল। এখানে আর কি জনগণের মারতেছে আর কি। জনগণের মায়ের মধ্যে উনি একজন মারা গেছে। তথ্যে অনেক মিল, এবার ভিডিও চিত্র মেলাতে হবে। একই রাউজানে ঘটেনি, কুতুবদিয়ারও ঘটনা নয় এটি, তাহলে কোথাকার? খটকা লাগলো মনে, তাই আবারও ফিরে যাই রাউজানে। এবার একটা সূত্র পাওয়া গেল, রাউজানের নোয়াপাড়ায় ডাকাতকে পিটিয়ে মেরেছে এলাকাবাসী। হয়তো এটাই হতে পারে। যে বাড়িতে চোর হিসেবে ধরা পড়েছিল সেই বাড়ির একজনকে পাওয়া গেল। ডাকাত ধর উঠে 4টা বাজে দেখছি, ঘটনা হয়েছে 4টা বাজে, ভোর 4টা। আর ওই যে মারছিল কয়টায়? মারছে সেকাল তো আমি ছিলাম না। তবে এখানকার ঘটনার মামলার একটা কপি আমাদের হাতে এসে পৌঁছেছে। মামলার বাদী ও নোয়াপাড়া পুলিশ ক্যাম্প ইনচার্জ টুটন মজুমদারের সাথে মোবাইলে কথা হয় তালাশ টিমের। মামলার সাথে তার কথার হেরফের নতুন করে সন্দেহের জন্ম দেয়। মামলায় একজনকেই চোর হিসেবে শনাক্ত করা হয়েছে, কিন্তু বাদীর কথায় তা মিলছে না। এমনি ছিল তো 2 জন না? 2 জন। ওই ছেলে নাম ঠিকানা তো পাওয়া যায়নি না, যে বেঁচে গেছে? মামলায় দেখানো হয় আহত চোরকে সকাল 6টায় উদ্ধার করা হয়েছিল, কিন্তু ঘটনাস্থলে পুলিশ কখন যায় শুনুন। যখন তুলছেন তখন 9টা বাজে। এরকম 9টা মতো। 7-8টার দিকে তো মারতে পারে। এটা সঠিক বলতে পারবো না। মনে হচ্ছে রাতের শেষ ভাগ আর দিনের শুরুর ভাগ নিয়ে ঘটনার বর্ণনা একটু হেরফের হয়ে থাকতে পারে। এবার বিষয়টি স্পষ্ট হতে সোহেলের চাচার মুখোমুখি তালাশ টিম। টাকা পয়সা দিয়েছে তো ওরা? কারা দিছে? যাদের এখানে ঘটনা ঘটছে, যারা মারছে, ওরা কি করছে না করছে। এটা যদি চট্টগ্রামের রাউজানের এই ঘটনা হয়ে থাকে, তবে বলতে হবে এলাকাবাসী নিজেদের দায়েরাতে আমাদেরকে ভুল তথ্য দিয়েছে, অথবা ধরে নিতে পারেন এটা রাউজানের নয়, অন্য কোনো এলাকার ঘটনা। কিন্তু এই আধুনিক সময়ে এটা কি হতে পারে যে দিনে দুপুরে 2 জন মানুষকে এভাবে পিটিয়ে মেরে ফেলবে, কিন্তু তাদের সঠিক কোনো পরিচয় জানা যাবে না? আমরা নিশ্চয়ই ঘটনার দিকে নজর রাখবো। এবার যেতে হবে। আজ চলে যাচ্ছে, কিন্তু যাচ্ছে না। পরবর্তী অনুসন্ধান শেষে তালাশ টিম আবারও এসে দাঁড়াবে আপনাদের সামনে। দর্শক, আপনাদেরকে নিয়ে, আপনাদের জন্য এই অনুষ্ঠান। লিখুন এই ঠিকানায়। প্রযোজক তালাশ, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন, 149 150 তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা 1208। ইমেইল করতে পারেন talash@independent24.tv এই ঠিকানায়। আপনার অনুসন্ধানে মনের দরজা জানালা খোলা রাখুন। কিছু বেরিয়ে এলে আমাদেরকে জানান। তালাশ টিম থাকবে আপনার সাথে।